আমি আমার আশেপাশের যারা আছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছি, যেটা মানুষের কাছে কথাবার্তা বলে যেটা জানতে পারছি, মানুষের সবাই যে কোনো কারণে হোক আতঙ্কগ্রস্ত, ভবিষ্যৎ অনিশ্চিত, এরকম একটা ধারণা। এবং সবাই নিজের নিরাপত্তা নিয়ে, নিজের সম্পত্তির নিরাপত্তা নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, এমনকি যারা চাকরিজীবী তারা চাকরি নিয়েও একটা অনিশ্চয়তার মধ্যে থাকেন যে সামনের দিকে কি হতে যাচ্ছে। যারা সরকারি চাকরি করছেন তারাও নানান ভয়ভীতির মধ্যে কাজ করছেন। ব্যাপক সংখ্যক মানুষকে কি ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদ ইত্যাদি করে একটা আবহাওয়া সৃষ্টি করা হচ্ছে ভীতির। আর যারা বেসরকারি চাকরি করেন সেখানেও দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে তাদের উপরে অনেক ধরনের চাপ আসছে। যারা কিছু সমস্যায় তারা ফেস হচ্ছে তাদের মালিকরা, তারাও সেজন্য সাফার করছেন। অনেকে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছেন, তার জন্য চাকরি হারাচ্ছে। অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য অনেকে চাকরি হারাচ্ছে। তো এইসব কারণে সাধারণ মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা এবং স্বাভাবিকভাবে যেটা মনে হচ্ছে আতঙ্কগ্রস্ত, যে ভবিষ্যৎ অজানা শুধু নয়, ভবিষ্যৎ ভীতিকর বলে তাদের কাছে মনে হচ্ছে। এবং সেটা শুধু তাদের ফিজিক্যাল মানে দৈহিক নিরাপত্তা, শুধু সেই যান নিরাপত্তা, তাদের সহায় সম্পত্তি, তাদের মান সম্মান, এমনকি তাদের জীবিকা, এটা নিয়েও মানুষের শঙ্কায় আছেন। এবং ভবিষ্যতে ভালো হবে না খারাপ হবে সেটাতে তারা বেশিরভাগ মানুষ মনে করছেন ভবিষ্যৎ খারাপের দিকেই যাচ্ছে। এটা দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য যে দেশের মানুষ কিন্তু একেবারে ঐক্যবদ্ধ হয়েছিল একটা কারণে, যে আমাদের বিগত যে সরকার তাদের বিভিন্ন কাজকর্মে স্বৈরাচারী কাজ বা কর্তৃত্ববাদী এক দল এবং দলীয়ভাবে মানুষকে বৈষম্য সৃষ্টি করা, দলের লোকদের একটা সুযোগ সুবিধা দেওয়া, বাইরের লোকদের বঞ্চিত করা, বিভিন্ন মানুষের অধিকারকে বঞ্চিত করা বিভিন্নভাবে, এগুলো নিয়ে মানুষের মধ্যে খুব কাজ করছিল। বিশেষ করে দেশের মালিকানা, যে ভোট দিয়ে আমি আমার মালিকানা প্রতিষ্ঠিত করব, সরকারকে জবাবদিহি করব, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে দেওয়া হচ্ছিল না। ভোটের অনেকটা একটা প্রহসনের নির্বাচন হচ্ছিল। তো এইসবের বিপক্ষে মানুষের একটা অবস্থান ছিল। সেটা যখন এই আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কার যখন বৈষম্য বিরোধী হলো, তখন ছাত্রদের থেকে একটা ছাত্র জনতা সবার কাছে চলে আসলো। এবং যেটাকে আমরা টিপ অফ দ্য আইসবার্গ বলি, সেটাও দেখা গেল ওটা হলো টিপ। 20 সালে মানুষের অনেক বেশি বিক্ষোভ, বিপুল সংখ্যক মানুষ। তো সবাই মিলে এটা সরকারের একটা পতন চাচ্ছিল, সরকারকে পরিবর্তন চাচ্ছিল। পরিবর্তন হয়ে একটা সুন্দর নির্বাচন হবে, সঠিক একটা ভোট নির্বাচনে তাদের জনমতের প্রতিফলন হবে, সেখানে সরকার গঠিত হবে, এই সরকার আবার জনগণের ইচ্ছা মতো দেশ চালাবে। এটাই ছিল মানুষের প্রত্যাশা। তো এইভাবেই অগ্রসর হচ্ছিল। এইভাবেই সবাই যখন বিজয় অর্জিত হলো মোটামুটি, এমনকি আমি আওয়ামী লীগের অনেক লোককে দেখেছি যেটা তারা খুশি হয়েছে। অনেক সময় যারা সক্রিয়ভাবে আওয়ামী লীগের কর্মী বাহিনীর কিছু ছাড়া বা বেশিরভাগ সাধারণ যারা সমর্থক বা বিভিন্নভাবে আওয়ামী লীগকে সমর্থন করেন, অনেক ক্ষেত্রে তারা জড়িত আছেন, তারাও কিন্তু মনে করেছিলেন পরিবর্তন হওয়া দরকার। পরিবর্তন হয়েছে। এখন সামনে একটা ভালো বাংলাদেশ আমরা দেখব, যেখানে সকলের অধিকার থাকবে, বৈষম্যহীন একটা সমাজ হবে, ন্যায় বিচার থাকবে, মানে একটা সুশাসন থাকবে, জবাবদিহিতামূলক সরকার হবে। কিন্তু আমরা হঠাৎ করে খেয়াল করলাম যে কিছুদিন পরে যখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, ওনার প্রধান হলেন আমাদের সর্বজনশ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই আমরা ওনাকে খুব আশা নিয়ে ওনার পিছিয়ে দাঁড়ালাম, ওনাকে সবাই সমর্থন করব এই অঙ্গীকার করলাম। সব রাজনৈতিক দলই মোটামুটি যারা ওখানে ছিলেন, তখন আওয়ামী লীগ সরাসরি ছিল না, বাট সবাই আওয়ামী লীগের মানুষও সবাই সমর্থনই দিয়েছে ওনাকে। প্রায় শতকরা 99% মানুষ আমি মনে করি এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল। সবাই এক হয়েছিল যে দেশকে এখন নতুনভাবে এগিয়ে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু কিছুদিন পর হঠাৎ করে আমরা খেয়াল করলাম উনি কিছু ছাত্র বা তরুণ নেতাদের কাছে উনি বললেন যে ওনারা আমাদেরকে আমাদের নিয়োগকর্তা এবং আমাদের অভিভাবক, আমরা যারা সরকারে আছে, কাজেই এরাই সেইভাবেই এদেরকেই আমি সর্বোচ্চ গুরুত্ব দেব এবং সমস্ত খানি তাদের একটা কর্তৃত্ব বা তাদের একটা ক্ষমতা উনি সবখানে ব্যবহার করার সুযোগ করে দিলেন। উনি হয়তো ভালো উদ্দেশ্যেই দিয়েছিলেন, কিন্তু সেটা পাওয়ার পরে যেটা আমরা খেয়াল করলাম যে যারা ক্ষমতায় আসলেন অনেককে আমরা চিন্তাম না। যেমন উনি যাকে মাস্টার মাইন্ড বললেন, ব্যক্তিগতভাবে ওনার রাজনীতি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, আমি ওনাকে কোনোদিন দেখিও নেই, আন্দোলনের সময় আমি ওনাকে দেখিনি, আর দু একজনকে বাইরে দেখেছিলাম। এখন এনারা সব কিছু যখন ওনাদের কাছে আসলো, তখন দেখলাম যে কিছুদিন পরে আমাদেরকে ওনারা আস্তে আস্তে আমাদেরকে হঠাৎ করে একদিন বলা হলো যে আমরা ফেসিবাদের দোষর, যদিও আমরা একেবারে আগাছে গোড়ায়
এই সংগ্রামের সঙ্গে ছিলাম এবং বিশেষ ঝুঁকিপূর্ণ কাজগুলো আমরা করেছিলাম অনেক ধরনের, যেটা মানে প্রথম পার্লামেন্টে ডিক্লেয়ার করা, যেটা একটা বৈষম্যবিরোধী আন্দোলন। দেশের জনগণ কোনো সময়, বাংলাদেশের বৈশিষ্ট্য হলো বাঙালি জাতি কোনো সময় বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে পিছু পা হয় না, যে কোনো ত্যাগ স্বীকার করে। এবং সরকারকে আমরা বারংবার বলেছিলাম যে এটা কিন্তু আপনারাও মেনে না নিলে বিপদ হবে আপনাদের। পরবর্তীকালে আমরা বিভিন্ন পাবলিক মিটিংয়ে, প্রেস কনফারেন্স, স্টেটমেন্ট দিয়ে এবং অফিসিয়ালি আমাদের দল থেকে একেবারে রেজুলেশন করে যে আমরা এই সমর্থন করছি এটাতে। আমাদের লোকরা মাঠে নেমে তারা আমাদের জাতীয় পার্টির ব্যানারে নামেনি, কিন্তু ছাত্র সমাজের ব্যানারে রংপুরে নেমেছে, অনেকখানি আমাদের লোকরা কাজ করেছে। দুটো লোক আমার মারা গেছে, আমার দুটো ছেলে শহীদ হয়েছে, 4 জন অ্যারেস্টেড ছিল, আবার প্রায় 30 জনকে ভালিয়া রংপুরেই বা বিভিন্ন জায়গায় প্রায় 100-150 লোক পুলিয়া ছিল আমরা তখনকার সময় আন্দোলনে। তারপরে হঠাৎ করে দেখলাম যে একটা ঘোষণা, 2 জন ওনার যে নিয়োগকর্তা বা অভিভাবকের মধ্যে 2 জন হঠাৎ ডিক্লেয়ার করলো যে আমরা ফেসিবাদের দোষর, সেই জন্য আমাদেরকে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না বা আমাদের অধিকার নেই ইত্যাদি। এবং তারপরে ওনাদের যে মাস্টার মাইন্ড, উনিও কতদিন পরে এটাকে ডিক্লারেশন দিলেন। তখন আমরা চিন্তা করলাম যে বিষয়টা কী। হঠাৎ করে দেখলাম যে ওনারা এইভাবে আস্তে আস্তে যেটা করলেন, ইউনিটিতে যেটা একটা এই আন্দোলনের মাধ্যমে যে ঐক্য সৃষ্টি হচ্ছে, জাতীয় ঐক্য, ওটার মধ্যে ওনারা একটা বিভাজন তৈরি করলেন। বিভাজন তৈরি করে ওনারা কিছু মানুষকে, ওনাদের পছন্দের মানুষ অথবা যাদেরকে ওনারা সেই সময় নিগৃহীত হতে দেখেছেন, যারা সরাসরি বিরোধিতা করেছে বলে ওনারা মনে করেছেন, বা ওনাদের হিসাবে কিছু লোককে ওনারা দেশপ্রেমিক বা ওই ধরনের মানে ফেসিবাদের বিরোধী শক্তি হিসাবে, আর আমাদেরকে বাকি আপামর জনগণ, সেখানে চাকরিজীবীদের থেকে শুরু করে পেশাজীবী, প্লেয়ার, মানে শিল্পী, সাহিত্যিক, সবাইকেই ওনারা ফেসিবাদ এবং ফেসিবাদের দোষর হিসেবে আখ্যায়িত করে ওনাদেরকে আরেকটা গ্রুপ করলেন। তো আমি একটা চিন্তা করলাম যে হঠাৎ করে এটার মানেটা কী। পরে বুঝতে পারলাম যে ওনারা ক্ষমতায় যেতে চান এবং ওনারা আস্তে আস্তে ওনাদের কম্পিটিটার কমাতে চাচ্ছেন। যে মেইন যে পার্টিগুলো, যেটাকে ওনারা বাদ দিতে পারছেন না, ওগুলোকে রেখে বাকি পার্টিগুলোকে, বড় পার্টিগুলোকে বাদ দিলে যে ভ্যাকামটা হবে, ওখান দিয়ে ওনারা দল করে এর মাধ্যমে ক্ষমতায় চলে যাবেন এবং ক্ষমতাটাকে চিরস্থায়ী করার বন্দোবস্ত করবেন। এটা আমাদের রিয়েলাইজেশন হলো যে ওনারা সরকারের থেকে একটা দল তৈরি করছেন এবং এই দলের মাধ্যমে নির্বাচনে একটা সাজানো, যেরকম ওনাদের ইচ্ছা মতো একটা নির্বাচন করে, প্রশাসনের নির্বাচন করে ক্ষমতায় থাকবেন এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন। সেই সব কারণে আওয়ামী লীগ এবং আমাদের এবং আরও কিছু দলকে ওনারা, এবং সার্বিকভাবে ওনাদের বিরোধিতা যারা করছেন তাদেরকে সবাইকে মানে শত্রু হিসাবে চিহ্নিত করে ওই ফেসিবাদের দোসর বা ফেসিবাদ হিসাবে একেবারে আলাদা করে রাখার চিন্তা করলেন। সেইখানেই প্রশ্ন আসলো যে তারপরে যে ওনাদের ক্ষমতাটা দেখানোর জন্য, এখানে আমি আসল কথায় আসছি এখন, ওনাদের যে ক্ষমতা, যে ওনাদের সময় লোকজনকে ডাক দিত, লোক হই হই করে লোক আসতো, এটাকে ওনারা একটা ব্যবহার করা শুরু করলেন কিছুদিন পরে। প্রচুর মানুষ বেকার, অনেক কারণে অনেকভাবে খুব বিক্ষুব্ধ ছিল সামাজিক, এবং ওনাদের কোনো সুযোগ ছিল না। ওনারা ওনাদেরকে উস্কে দিয়ে যে এনারা এইসব জায়গায় যাও, তোমরা এটা করো, এই ধরনের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বিভিন্ন জায়গায় তাদেরকে পাঠিয়ে, মানে ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদ বলে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, হাট বাজার, যে কোনো জায়গায় একটা ত্রাস সৃষ্টি করা এবং সেখানে ভাঙচুর করা, অগ্নিসংযোগ করা, এগুলো মোটামুটি পুলিশ টুলিশ দেখেও দেখছেন না। তো জনগণের মধ্যেও একটা ধারণা হয়ে গেল যে ওনাদের সঙ্গে কিছু বিরোধিতা করলে এই ধরনের আমাকে পিটিয়ে মেরে ফেলা হতে পারে, আমার বাড়িঘর লুট হতে পারে, আমার ব্যবসা প্রতিষ্ঠান আগুন জ্বালিয়ে দেওয়া হতে পারে, এই ধরনের একটা প্যানিক সৃষ্টি করা শুরু হয়ে গেল। তো এই থেকে যে মব দিয়ে ব্যবহার করা রাজনৈতিক উদ্দেশ্যে, এবং সেখানে দেখা গেল বিচার বিভাগ থেকে শুরু করে অনেক বিভাগ, অনেক ইউনিভার্সিটি থেকে, অনেক স্কুল কলেজে প্রিন্সিপাল, টিচার্স, যাকে যাকে যেখানে সরাতে হবে ক্ষমতা দেখানোর জন্য এই মবটাকে ব্যবহার করা শুরু হলো। এখান থেকেই এই যে একটা কালচার শুরু হলো, ভীতির কালচার, সেটা সেখান থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন পর্যায়ে গেল যে সাধারণ মানুষ যে কোনো জায়গায় যেতে গেলে কোথাও কার নিরাপত্তা নাই, মানুষের মান সম্মানের কোনো ব্যাপার নাই। স্কুল কলেজের ছেলেরা যাচ্ছে, ছাত্রলীগ বলে তাকে ধরে তাকে মারা হচ্ছে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। অনেক ছাত্রলীগ বা ওই ধরনের যারা রাজনীতির সঙ্গে জড়িত কিন্তু কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস নেই, তাদেরকেও জেলে পড়া হচ্ছে। আওয়ামী লীগের লোক তো করা হচ্ছে, এবং আওয়ামী লীগ নাম দিয়ে, দোষর নাম দিয়ে আমাদের লোকও ধরা হচ্ছে বিভিন্নভাবে। তাদেরকে এই যে একটা কালচার তৈরি করা হলো যে ভয়, ওনাদেরকে, তাদের ক্ষমতাটা ছিল মব পাওয়ার, এই মব পাওয়ারটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এবং এই ত্রাসটা এখনও চলছে বিভিন্নভাবে। ওনারা চেষ্টা করছেন, যারা অ্যাডভাইজার আছেন বিভিন্ন জায়গায়, যাদের এই দায়িত্বের মধ্যে আছেন, তারা কিন্তু বারে বারে বলছেন যে আমরা করছি, কিন্তু ওনাদের যেহেতু নিয়োগকর্তা এবং
অভিভাবক হিসেবে চিহ্নিত যারা ওনাদের সঙ্গে থাকেন তারা কিন্তু ওনাদের কন্ট্রোলে থাকেন না, আমরা যেটা বুঝলাম। এবং তারা যে কোনো কারণে হোক তারা কিন্তু ওনাদের কন্ট্রোল করছেনও না। এবং এই কারণে আবার এইসব ত্রাস দেখিয়ে বিভিন্ন চাঁদাবাজি হচ্ছে যে আমরা ভাঙবো না, এটা করতে হবে, আমরা নাহলে এটা করব, এটা দিতে হবে। এবং যারা যারা যে মিনিস্ট্রিতে আছেন সেখানে আমি জানি না, আমি তো মন্ত্রণালয় চালিয়েছি, এই যারা অ্যাডভাইজার আছেন তারা কি করে অ্যালাউ করছেন, তাদেরকে যেহেতু ওইভাবে অথরিটি দেওয়া হয়েছে, তারা ওই মন্ত্রণালয়ের সব ধরনের অনিয়ম করে বিভিন্ন ধরনের অজুহাত আর বিভিন্ন ধরনের অভিযোগ আসছে যে তার প্রচুর পরিমাণে সেখানে দুর্নীতি করছেন, বিভিন্ন সুযোগ সুবিধা কাউকে দিয়ে কাউকে না দিয়ে, কোনো কাজকর্ম দিয়ে না দিয়ে, ফ্যাসিলিটিস ভাড়া দিয়ে বা এইরকম করে, এবং কাউকে প্রমোশন দিয়ে, কাউকে চাকরি চ্যুত করার ভয় দেখিয়ে, মানে বিভিন্নভাবে একটা বড় ধরনের চাঁদাবাজি চলছে। এটাতেও একটা মানুষের মধ্যে ওই ভয় ভীতির একটা কালচার সৃষ্টি হয়ে গেছে যে আমি আজকে আছি, কালকে আবার আমার চাকরি থাকবে কিনা, পরশুদিন আবার আমাকে নিয়ে কী বলে একটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আসামি করে ফাঁসি দিয়ে দিবে কিনা, এরকম একটা অনিশ্চিত, কিন্তু অনিশ্চিতের মধ্যে ভালোটা নাই, সামনের দিকে খারাপ, এই ধরনের একটা পরিবেশ মানুষের ফিল করছে। এবং এটি আমি মনে করি বর্তমানে সব কিছুকে স্থবির করে ফেলেছে। এটা মানুষের মধ্যে উৎসাহ নেই, দেশ ভালো করার, আমরা দেশের জন্য কাজ করব, দেশকে নিয়ে সবাই এগিয়ে যাব, এই ধরনের অনুভূতি থেকে মানুষের বেরিয়ে আসছে। জাতীয় পার্টিকে ডাকা হচ্ছে না। আমি আরেকটা কথা বলি, এখানে অনেকে অনেক কথা বলেন, আসলে এখানে বিএনপিও একটা বড় দল, আওয়ামী লীগও একটা বড় দল, তাকেও ডাকার দরকার ছিল। তাদের যারা দোষ করেছেন, দোষ চিহ্নিত করে তাদের এগেইনস্টে মামলা দিতে পারেন, তাদের বিরুদ্ধে মামলা করে তাকে দোষী সাব্যস্ত করতে পারেন। কিন্তু ঢালাওভাবে কোনো পার্টিকে ব্যান না করে আপনি তাকে রাজনৈতিক কর্মকাণ্ড শুধু ওখানে ডাকা নয়, মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না। এখন আমরা তো বৈষম্যহীন সমাজ, তো তারা বলেনি, তারা ছিল কোটা আন্দোলন। আমি সেই কথাটাকে বলেছিলাম, পরবর্তীকালে এটা বৈষম্যের বিরুদ্ধে এটা, এবং জনগণ কিন্তু এখানে বৈষম্যের বিরুদ্ধে এখানে একত্রিত হয়েছিল। তারা কিন্তু একেবারে এক্স্যাক্টলি এর অপোজিট কাজ করছেন, সারা দেশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। যেসব কারণে আমরা শেখ হাসিনাকে, ওনারা এখন ফেসিবাদ, এই কতগুলি টার্মস আমরা নতুন শুনছি, আগে এটা আমরা জানতাম না, এখন নতুন শুনলাম, এটা ফেসিবাদ বলা হচ্ছে এটাকে। যাই হোক, মানে এই ফেসিবাদ যে কারণে শেখ হাসিনাকে বলা হচ্ছে, সেই সব কারণ কিন্তু এখন তারা সংগঠিত করছেন। এখনও তারা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছেন, এখনও তারা দলীয় সরকারের থেকে নির্বাচন করার চিন্তা করছেন, এখনও তারা এই প্রশাসনকে দলীয়করণ করার চিন্তা করছেন, বিভিন্ন জায়গায় প্রশাসনকে তারা নিজস্ব লোক ঢুকানোর চেষ্টা করছেন। কিছুদিন আগে একজন বলেছেন যে বিএনপি তো নির্বাচনে সব লোক তাদের কাজে ঠিক না হলে নির্বাচন করবে কী করে। তার মানে ঠিক করে উনি কি সত্যিকার নিউট্রাল করতে চাচ্ছেন? আমাদের অনেকেই সন্দেহ করছে যে ওনার নিজেদের লোক ঢুকিয়ে নিজেরা পাশ করার চেষ্টা করছেন। ওনারা তো এরকম ধরনের অনেক কিছু আছে যেখানে মিথ্যা মামলা, যেটা শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় বলা হতো যে ওনার তো হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা, আমার বিরুদ্ধে 8-10টা মামলা আছে, তো মিথ্যা মামলা দিচ্ছেন এবং সেখানে মানুষকে ধরে নিয়ে যাওয়ার পরে জামিন দেওয়া হচ্ছে না, তারপরে আবার মিটিং মিছিল করতে দেওয়া হচ্ছে না। যেটা আরও একটা বড় কথা ছিল, শেখ হাসিনার সময় আমরা বলতাম, তারপরেও কিন্তু প্রেসে আমাদের নিউজ আসতো, মানে গণমাধ্যমের স্বাধীনতা যদিও আমরা ক্লেম করতাম যে শেখ হাসিনা কন্ট্রোল করছেন, কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখছি সেটা তার চেয়ে কোনো কিছু ভালো না, বরং অনেক ক্ষেত্রে আমরা ফিল করছি তার চেয়ে খারাপ অবস্থা। তারপরে এই যেটা বললাম দুর্নীতির কথা, দুর্নীতিতে একটু আগে যেটা বললাম, মানে সর্বস্তরের দুর্নীতি। এখন দুর্নীতি যে ওনারা আসার পর যে দুর্নীতি কমেছে ওনারা বলছেন, হয়তো কিছু জায়গায় কমেছে, কিন্তু ওভারঅল সিচুয়েশন দুর্নীতির বাইরে কোনো কিছুই হচ্ছে না। আর একটা খুন গুম, এটা কিন্তু গুমটা এখন হচ্ছে না, কারণ গুম করতে হয় কোন সময়, যখন আমি মনে করি যে এই হত্যাকাণ্ডটা খারাপ এবং এটা দেখলে আমার জন্য দোষারোপ কোনো ক্ষতি হতে পারে। এখন তো ওপেন খুন হচ্ছে, এখন তো আর গুমের প্রয়োজন নাই, যেখানে যাকে ইচ্ছা ধরে মারিয়ে পিটিয়ে চারপাশে ঘিরে ধরে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এবং সকলের সামনেই করা হচ্ছে। কাজে এখন গুম নেই কিন্তু খুন আছে। তো কাজে শেখ হাসিনার সময় যেগুলো কারণে ওনাকে ফেসিবাদ বলা হতো, এখন এর থেকে কোন জিনিসটা আমি পরিবর্তিত হতে দেখলাম না। কোনো জিনিস তো পরিবর্তন হয়নি, বরং অনেক ক্ষেত্রে অনেক জিনিস বেশি আকারে হচ্ছে। আগে চাঁদাবাজি বিভিন্ন জায়গায় হাট মাঠ ঘাট ফুটপাত এগুলো দখল ছিল শেখ হাসিনাদের সময়, আওয়ামী লীগের আমলে ফকিরের থেকেও তারা চাঁদা নিত, সেটাও আমি অনেক প্রেসে বলেছি, অনেক জায়গায় বলেছি, মিটিংয়ে বলেছি। এখন তো তার চেয়ে কম হচ্ছে না, বেশি হচ্ছে, বরং আগে একজনে নিত, এখন 3 জনে নিচ্ছে। এখন যদি আগে যদি এক গুণ যেটা হতো 3 গুণ তার চাঁদাবাজি হচ্ছে। তো সেই হিসাবে মানুষ তো কোনো কিছু ভালো দেখছে না, মানে যে জন্য আন্দোলন হলো সেটা সুফল তো মানুষ এখনো কিছু পায়নি, কুফল পাচ্ছে। মানে ওই জিনিসের সঙ্গে এডিশনাল খারাপ জিনিস আছে, এটা যে সামনের দিকে তখন শেখ হাসিনার আমলে মানুষে সন্ধ্যার পরে নিশ্চিত মনে বেরোতে পারত,
যে হঠাৎ করে আমাকে রাস্তা পথে কেউ পিটিয়ে মেরে ফেলবে না, হঠাৎ করে আমার গাড়ি ঘরে কেউ আগুন দেবে না, বাড়ি ঘরের মধ্যে এটা তো আমরা কোনো শুনিনি, আমাকে ধরতো মারতো এটাই শেষ, আমার বাড়ি ঘরেও ভেঙে টেঙে চুরমার করে ছেড়ে দিবে, এটা তো আমার বউ ছেলেপেলে তো সর্বশান্ত হয়ে যাবে, মানে তারা পথে বসে যাবে, এই কাজও হচ্ছে। তো কাজে খারাপ ছাড়া তো ভালো কিছু ডেভেলপমেন্ট হয় নাই। কাজে ফেসিবাদী বিরোধী আন্দোলন যদি হয়ে থাকে তাহলে তার পরবর্তীতে আমরা এখন যেটা দেখছি এটা আমরা স্বীকার করি বা না করি, যারা সাধারণ মানুষ এবং যেটা বিবেকবান মানুষ বা যারা একটু সচেতন মানুষ তারা তো বলবেন ডেফিনেটলি এটা নব্য ফেসিবাদের আবির্ভাব হয়েছে, কোনো সন্দেহ নাই, এবং নব্য ফেসিবাদ এবং তার দোসররা সারা দেশময় দাপিয়ে বেড়াচ্ছে, এটাও কেউ অস্বীকার করতে পারবেন না। আমি একটা কথা বলি, আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে নির্বাচনের পরে কিছুটা সংস্কার করে পরে দিলে ভালো হতো, এটা আমি বলেছিলাম। কেননা আমি তখন মনে করেছিলাম যে এর আগে যারা ছিলেন অন্তর্বর্তী সরকার বা কেয়ারটেকার বা 111 গভর্নমেন্ট যেটা ছিলেন পরবর্তীকালে, ওনারা কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু সংস্কার করেছিলেন। যেমন আমাদের, এটা আমি অনেক জায়গায় বলেছি, আমার নিজের যেটা মনে আছে যে আমাদের যে পার্টিগুলোকে রেজিস্টার্ড করতে হয় এবং তাদের যে কোনো আরপিও কতগুলো ইলেকশনে যাতে করে অর্থ এবং পেশি শক্তি ব্যবহার না হয় তার জন্য কিছু কিছু রেস্ট্রিকশন ওগুলো তখন করা হয়েছিল, যেটা আমরা পরবর্তীকালে অ্যাকসেপ্ট করেছিলাম 111 গভর্নমেন্টের পরে। তো আমি মনে করছিলাম এরকম কিছু টুকটাক কিছু সংস্কার করে দিলে ভালো হয়, কেননা এর আগে আমাদের অভিজ্ঞতা হলো আমরা যে সরকারি ক্ষমতা এসছে, ক্ষমতায় যখন বিপুল ভোটাধিক্য এসছে, 2/3 মেজরিটি, এবং বিএনপি একবার এসেছিলো, বা বিএনপি যখন ক্ষমতায় থেকে নির্বাচন করতে চেয়েছিল তখনও তারা বিভিন্ন সময় সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেছে নিজেদের স্বার্থে, কিন্তু দেশের জনগণের স্বার্থে করে নেই। আওয়ামী লীগও একই কাজ করলো 2014 এসে। তো সেই কারণে আমি মনে করছিলাম যে অন্তর্বর্তীকালীন একটা সরকার যারা নিরপেক্ষ, নির্লোভ, কোনো স্বার্থের সঙ্গে জড়িত না, দেশের মানুষের ভালো করতে চাইবেন, ওইটি আশা করে আমরা মনে করছিলাম, আমি বলেছিলাম। কিন্তু ওইটা আমার একটা ভুল হয়েছে, আমি দেখলাম পরে দেখলাম যে ওনারা সেইভাবে কাজ করছেন না, ওনাদের দল করলেন এবং ওনাদের যে নিয়োগদাতা এবং যারা ওনার অভিভাবক তারা রীতিমতো দলে পাওয়ারে আসার জন্য অন্য লোকজনকে বাদ দেওয়ার চেষ্টা করছেন, যেটা শেখ হাসিনা করেছিলেন, মোটামুটি একটা লাইনে চলে গেলেন। তো আমার কথা হলো এই মুহূর্তে আমি সেই জন্যই আমার পরিবর্তন করে আমি যেটা বলতে চাই যে একটা সুন্দর নির্বাচন ছাড়া দেশের কোনো সামনের দিকে কোনো উপায় নেই। এই নির্বাচনটা সুন্দর নির্বাচন মানে আমরা অনেকে ভুল করি, এটা কিন্তু আমি বিএনপি আওয়ামী লীগের আমলে বলেছিলাম, এটার উপরে আমি আর্টিকেল লিখেছি, আর্টিকেল ছাপানো আছে। আমি বলছি কোনো নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বলা যায় না যতক্ষণ পর্যন্ত সব দল মানে এটা ইনক্লুসিভ না হয়। কেননা যখন এটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের অর্থ হইল যে সব মানুষ ভোট দেবে, শুধু তাই নয়, সব ধরনের চয়েস থাকতে হবে। যে কোনো দল, যেগুলো বৈধ দল, তাদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দিতে হবে এবং সমান সুযোগ দিতে হবে, এটি হলো নির্বাচন। যদি এক দলকে বাদ দিয়ে রাখা হয়, বড় তাদের ভোটার সংখ্যা থাকে, তাহলে নির্বাচনটা সঠিক নির্বাচন হলো না, ওখানে জনমতের প্রতিফলন হবে না। তো কাজেই নির্বাচন ওই ধরনের নির্বাচন হলেই কিন্তু এটা ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি অ্যাকসেপ্টেড হবে, দেশের মানুষও বুঝবে যে সবাই ছিল, আমরা জিতছে, উনি জিতেছে, কাজে উনি সবারই ভোট পেয়ে ওনাকে আমাকে স্যালুট করতে হবে, এটা নিয়ম। আমরা 2096 সালে আমি নির্বাচন করেছি, যখন আমি জিতে এসেছি আমার যারা আমার বিপক্ষে কাজ করেছে তারা এসে আমাকে বলছে না উনি জয়লাভ করেছে, সব লোক ওনাকে চায়, আমাকে সম্মান দেখেছে, অন্তর থেকে সম্মান করেছে, এটাই স্বাভাবিকত্ব এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি করবে। ওই নির্বাচন হলেই শুধু সেই সরকারটা বৈধ হবে, বৈধ হলেই শুধু আমরা কিন্তু বিদেশি লং টার্ম এগ্রিমেন্টে যাব, আমরা লোন পাবো, আমাদের ইনভেস্টমেন্ট আসবে, তাহলেই আমাদের অর্থনৈতিক চাকা ঘোরা শুরু করবে, অগ্রসর হবে দেশ। তবে তার মধ্যে আরেকটা কন্ডিশন আছে, শুধু নির্বাচন ভালো হলেই হবে না, পরবর্তীকালে দেশে একটা স্থিতিশীল অবস্থা থাকতে হবে, রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, সেটার জন্যও কিন্তু সব দলের কোঅপারেশন দরকার। একটা বড় দলকে বাইরে রেখে আমি যদি রাজনৈতিক স্থিতিশীলতার চেষ্টা করি তাহলে ওরা কিন্তু বিরোধিতা করবে এবং বিরোধী করার সুযোগও থাকবে, যেহেতু দেশের ইকোনমিক সিচুয়েশন এখন অত্যন্ত ভার্নারেবল, ঝুঁকিপূর্ণ, আরও সামনের দিকে খারাপ হতে পারে, তখন কিন্তু দেশের মানুষ অল্পতেই সরকারের উপরে বিরক্ত হয়ে যাবে। তখন যদি বারংবার এই আন্দোলন শুরু হয় আর সরকার পতন হতে থাকে তাহলে দেশ আরও ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে পারে, একটা ফেইল্ড স্টেট হতে পারে। সেই কারণে আমাদের নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটা ইনক্লুসিভ, সকলকে নিয়ে করতে হবে এবং নির্বাচনের পরবর্তীকালে সকল দল যেন একটা মোটামুটি একই ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করে সেরকম একটা ব্যবস্থা থাকতে হবে। কোনো বিরোধিতা করতে থাকলে দেশে যদি অনৈক্য থাকে তাহলে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন হবে আমার বিশ্বাস। এটা ইলেকশন না হলে তো বোঝা মুশকিল। জাতীয় পার্টি নিয়ে
অনেক ধরনের প্রচারণা আছে। আমি আগে এটা বলে নিই, সুষ্ঠু নির্বাচন কথাটা পরে আসবো আমি। কারণ সুষ্ঠু নির্বাচনের সঙ্গে কিন্তু একটা কন্ডিশন আছে সবসময়, যে সরকারি দলের লোকরা সরকারি দল নির্বাচন করতে পারবে না। এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় তাহলে ওই দল নির্বাচন করলে এটা সুষ্ঠু নির্বাচন হবে না। তো সেটা একটা কথা। আর সেটার সলিউশন কি সেটা আমি এখন বলবো না, যদি দরকার হয় সেটা। কিন্তু আর নির্বাচনের সময় জাতীয় পার্টি যখন প্রথম 91-এ এরশাদ সাহেব জেলের থেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা নির্বাচন করা ঠিক হবে কিনা, আমি নির্বাচন করব কিনা, আমাকে 3 জন ওনার খুব ক্লোজ বিশ্বাসী মানুষের কাছে, উনি সিনিয়র রাজনীতিবিদের কাছে আমাকে পাঠিয়েছিলেন, এবং 3 জনেই আমাকে বলেছিলেন এই পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া ঠিক হবে না, এরশাদ সাহেবের তো নির্বাচন মোটেই ঠিক হবে না। 3 জন এক কথা বলেছিলেন যে এখানে উনি কোনো ভোটও পাবেন না এবং একটা বেজ্জতি হবে, সারা দেশের মানুষ ছিচি করবে, তার চেয়ে আপনার না যাওয়াই ভালো হবে, দলেরও নির্বাচনে না যাওয়াই ভালো হবে। আমি এটা হিস্ট্রি থেকে বলছি। আমাকে এই কথাটা যখন গিয়ে আমি জেলখানায় যখন ওনাকে জানালাম, তখন উনি বলল যে আমি নির্বাচন করব, সবাইকে বলো নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিতে, যা হয় হবে, আমি নির্বাচন করব, জনগণের জন্য আমি কাজ করেছি, জনগণ আমাকে কোনো সময় প্রত্যাখ্যান করবে না, আমার বিশ্বাস। তো ওই বয়স হলেন 91-এ উনি 5টি জায়গাতে নির্বাচন করেছিলেন। যদি 10টি জায়গা থাকতো উনি 10টি জায়গা থেকে নির্বাচন করতে পারতেন এবং জিততেন, আমার বিশ্বাস। ব্যাপক ভোটে জিতেছিলেন এবং রংপুর থেকে সেবার জিতেন, পরে অন্য জায়গা থেকেও জিতেছেন উনি, ঢাকার থেকে উনি জিতেছেন। উনি নির্বাচনে কোনো দিন পরাজিত হন নাই, কিন্তু প্রত্যেকবারই আমাকে শুনতে হয়েছে। 91-এর পরে 96-এ আসার পরে পেপার টেপার সব জায়গায় প্রচারণা হয়েছে জাতীয় পার্টি এইবার রংপুরের লোক কি এলাকার ছাগল সেই জন্য দিচ্ছে, এলাকার ছেলে, আর ভবিষ্যতে জাতীয় পার্টির কোনো অবস্থান নাই। পরে আবার 96-এর পরে 2001 সালে একই কথা শুনতে হয়েছে, 2008 সালে শুনতে হয়নি, মোটামুটি আমরা একসঙ্গে ছিলাম। তারপর থেকে তো নির্বাচনগুলি সঠিক হয়নি, কিন্তু সবসময় একটা কথা শুনেছি যে জাতীয় পার্টি এবারই শেষ। কাজে এখনও অনেক শুনছি যে জাতীয় পার্টি এবারই শেষ। আমি বলবো যে জনগণকে বলবো যে কারোর সঙ্গে কারোর তুলনা করার দরকার নেই, নতুন দলের সাথেও তুলনা করার দরকার নেই, বিএনপির সঙ্গেও তুলনা করার দরকার নেই। ইলেকশন দেন, ফেয়ার ইলেকশন দেন, তখন রেজাল্ট দেখে তখন কথা বলেন। আর তার আগে এই আমাদের দেশের সাধারণ মানুষ এগুলো যেগুলো জরিপ হয়, অনলাইন জরিপ, অনেক লোক বুঝেও না, এগুলো যেতে চায় না। আর যারা জরিপ করেন এদের মধ্যে নিউট্রালিটি সম্পর্কেও আমার যথেষ্ট সন্দেহ আছে। কেন ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বললাম যে 91-এ এরশাদ সাহেবকে ওনার একেবারে ক্লোজ এবং অত্যন্ত অত্যন্ত কী বলবো, আমি নাম বলবো না এখন, অনেকে সবাই পরে মারা গেছেন, অভিজ্ঞ রাজনীতিবিদরা বলেছিলেন নির্বাচন করা ঠিক হবে না। কাজে ওগুলো আমি দেখে এসেছি। জাতীয় পার্টির পপুলারিটিটা অনেকে বুঝতে পারে না, যেহেতু আমাদের এই শান শওকত ধুমধাম নাই আর কি, কিন্তু দেশের মানুষের মনে আমাদের একটা স্থান আছে। এটা যারা গ্রামে গঞ্জে ঘুরলে বুঝতে পারবে। এবং আমাদের এলাকাগুলোতে এখনও মানুষে অনেকে মনে করে সুশাসন আমরা পেয়েছিলাম জাতীয় পার্টির কাছে। ইয়াং জেনারেশন অনেকেই কম 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 অতটুকু জানে না, তবে এটা বলতে চাই যে ইয়াং জেনারেশনও জানতে পারবে। আমাদেরকে তো এখন মাঠে নামতে দেওয়া হচ্ছে না, তবে সেই নির্বাচনের আগে আমাদেরকে যখন মাঠে নামতে দেওয়া হবে ডেফিনেটলি আমরা মানুষের কাছে গেলে মানুষ আমাদেরকে গ্রহণ করবে, আমাদের এইটুকু বিশ্বাস আছে। নাহলে আমরা বুক ফুলিয়ে রাজনীতি করতে পারতাম না। এত কিছুর ধমক, আমাদের অ্যারেস্ট করা হচ্ছে, পাশের থেকে আমার লোককে অ্যারেস্ট করে নেওয়া হচ্ছে, আমার উপরে রাত দিন ধমক আসছে। আমাকে কয়েকজন বলেছে আর কথা বললেন না, কিন্তু এবার কিন্তু আর বাঁচতে পারবেন না। তারপরেও তো আমি কথা বলে যাচ্ছি, এতটুকু বুকে সাহস আছে জন্যই তো বলছি। সাহসটা হলো ওটারই সাহস যে আমি জনগণের পক্ষে কাজ করেছি, জনগণ আমাকে কোনো সময় ফেলে দেবে না। আর এইবারকার আন্দোলনে একটা সবচেয়ে বড় জিনিস আমাদের অর্জন হয়েছে যে জনগণই সকল ক্ষমতার মালিক, এটা জনগণ আবার প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ। তো এটি হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমি জনগণের উপর ভরসা করে রাজনীতি করি, তার জন্য আমি কাউকে ভয় করি না। অফকোর্স কথা বলা উচিত, কথা বলছি না মানে আমাদের কাপুরুষ, সেটা আমরা কেন কথা বলবো না? তারা আমাদের দেশের নাগরিক না? তারা তাদের ডিউটি পালন করতে গিয়ে যদি তাদেরকে হত্যা করা হয় অন্যায়ভাবে, তার বিচার তারা পাবে না? নিশ্চয়ই পাবে। তারা যদি কোনো অপরাধ করে তার বিচার হয়, তাহলে তাদের উপরে যে অপরাধ হবে তার বিচার হবে না কেন? এবং সেটা ঠেকিয়ে রাখার যেটা হচ্ছে, যেটা একটা আইন নাকি করা হচ্ছে, কি একটা ইনডেমনিটি। পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ইনডেমনিটি কোনো সময় টিকে না, কোনো সময় টিকবে না। মার্ডার কেস এটা কোনো সময় এটা তামাদি হয় না। এখন আপনি ক্ষমতায় আছেন, সব কিছু ঢেকে রাখতে পারবেন। আপনি যখন ক্ষমতায় থাকবেন না, 5 বছর 10 বছর 100 বছর পরে হলো এগুলো মামলা হতে পারে। আর নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যে খুন করা হয়েছে এগুলোর মামলা হওয়া উচিত এবং এটার প্রকৃত তদন্ত হওয়া উচিত যে তাদেরকে কী প্রেক্ষিতে কেন করা হলো, এবং তারা যতই অপরাধ করুক তাকে হত্যা করার অধিকার তো কারো নাই, আমি যেটা মনে করি। তাদেরকে আর বিশেষ করে আমরা সবসময় এই আন্দোলনটাকে সমর্থন করেছিলাম একটা কারণেই,
সেটা হলো এটা আমরা বলেছিলাম যে এটা অহিংস ছাত্রদের, নিরীহ ছাত্রদের একটা আন্দোলন, সেখানে সহিংসতা কেন করবেন আপনি? আপনি তার কথা শুনবেন, এটা আমার বক্তব্য আছে। আমি বক্তব্য দিয়েছি, প্রেসে এসছে যে আপনি সহিংস তা কেন দেখাবেন অহিংস মানুষের উপরে? এখন তারা যদি বলে আমরা অহিংস ছিলাম না, আমরা সহিংসই ছিলাম, আমরা মানুষ হত্যা করেছি, আমরা বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছি, আমরা কি ভ্যান্ডালিজম যেটাকে বলে এগুলো করেছি, তো এগুলো তো তাহলে তো আমাদের ধারণার বাইরে। আমরা এইসব জানলে তো আমরা এই ধরনের সমর্থন করতাম কিনা, অনেকেই হয়তো এইভাবে সমর্থন করতো না। কাজে এগুলো তো সব কিছু পরিষ্কার হওয়া উচিত। আমরা বিচার আপনি একতরফা করবেন আর একতরফা করবেন না, এটা তো কোনো স্বাভাবিক মানুষের অ্যাকসেপ্ট করার কোনো কারণ নেই। আর আমাদের এত ভয়ভীতির কী আছে? সত্য কথাকে সত্য বলতে হবে। যদি বলে যে হ্যাঁ ওনাকে মেরে ফেলা হচ্ছে এই কারণে, ঠিক আছে জাস্টিফাইড, ঠিক আছে জাস্টিফাইড বলেন সেটা, কিন্তু বলতে হবে তো যে কেন তাকে মেরে ফেলাটা জাস্টিফাইড। এই মন্তব্যটা আমি 1000 বার বলেছি। খুব স্বাভাবিক জিনিস। 2014 সালে কী প্রেক্ষিতে হয়েছে সবাই জানে। আমি সেই নির্বাচিত মন্ত্রী ছিলাম। আমি তখনকার সময় কি সরকার, মানে যেটা আমাদের আমরা আওয়ামী লীগ মিলে যেটা সরকার ছিল আর কি, আমি সেখানে মন্ত্রী ছিলাম, ফুল ক্যাবিনেট মিনিস্টার। আমি সেই নির্বাচন বর্জন করেছি। আমার ভাইকে ধরে নিয়ে যাওয়া হলো ক্যান্টনমেন্টে, আরে সিএমএইচে রাখা হলো। তখন ওখান থেকে এসে আমি প্রেস কনফারেন্স করি, আছে এখনও আছে, যে তাকে জোর করে ধরে নিয়ে আসা হচ্ছে, উনি নির্বাচন করতে চাচ্ছেন না, ওনাকে প্রেশার দেওয়া হচ্ছে। উনি নিজে বলেছেন আমাদের সবাইকে নির্বাচন না করার জন্য। প্রেসে আমার স্টেটমেন্ট আছে, আমি নির্বাচন করিনি। এবং আমার ভাইয়েরটা, আমারটা এবং আরও এরকম 3-4টা নির্বাচনে পাশ করিয়ে দেওয়ার জন্য আমাদের যে আমরা উইথড্রল লেটার দিয়েছিলাম, সেই উইথড্রল লেটার অ্যাকসেপ্ট করা হয়নি। তারপরেও আমি ঢাকার থেকে ডিক্লেয়ার দিয়েছিলাম যে আমি এই নির্বাচনে নেই এবং আমি এই নির্বাচনে অংশগ্রহণ করছি না, আমার ভোটারদের উদ্দেশ্যে আমি টেলিভিশনে বলেছি, এগুলো রেকর্ড আছে। তারপরে আমার সঙ্গে প্রায় 270 জন লোক আমার কথার পরে এরা উইথড্র করেছে, কারণ এরশাদ সাহেব বলেছিলেন যারা কোর্ট থাকবে তাদের মানে অ্যাকশন নেওয়া হবে, বলা হয়েছে। তার পরবর্তীতে আরেকটা জিনিস অফিসিয়ালি যদি ডিক্লেয়ার হয় না, অনেকে জানে না। তারপর 2014 নির্বাচনের পরে বিগত সরকারের আমলে আমাকে মন্ত্রী করার জন্য, টেকনোক্র্যাট মন্ত্রী করার জন্য অফার দেওয়া হয়েছিল। তার সাক্ষী প্রমাণ আছে, মানে তার সামনে লোক ছিলেন, তারা জানেন, তারা এখনও জীবিত আছেন। একজন বিদেশে, একজন আমেরিকান অ্যাম্বাসেডার ছিলেন। তো কাজেই ওগুলো রেকর্ডও আছে তাদের কাছে। আমি সেখানে যাইনি। তখন বলেছিল কেন যাবেন না বলে, আমি বললাম আমার 270 জন আমরা এটাকে বিপক্ষে, এবং তখন এই আমাদের সরকারকে জয়েন করার বিপক্ষে আমি অবস্থান নিয়েছিলাম। এবং আমাদের দলের বেশিরভাগ নেতাকর্মী, 90% নেতাকর্মী আমার সঙ্গে ছিল। আমরা এইটা বৈধতা দেইনি তখন। 2018-তে স্বাভাবিকভাবে নির্বাচন হয়েছে, সব দল এসছে। আমাদের দলের চেয়ারম্যান ছিলেন আলাজ হোসেন মহাদের সাথে, উনি মনে করেছেন আমরা এখন, উনি বিএনপির সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, পরে শেখ হাসিনার সঙ্গে কথা বলে ওনার মনে হয়েছে ভালো, এখানে আমাদের কমফোর্টেবল অ্যালায়েন্স করেছি, সেই অ্যালায়েন্স করা হয়েছে এখানে। এবং আমরা আমাদের দল নির্বাচন বয়কট করার চেষ্টা করে না, ফেল করার পরেও নির্বাচনটা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, সেই নির্বাচিত প্রধানমন্ত্রী এবং সেই নির্বাচন কমিশনের আন্ডারে বিএনপি সহ সবাই স্থানীয় সরকার নির্বাচন করেছে এবং 2008-এর নির্বাচনও করেছে। সেই প্রধানমন্ত্রী, যেই প্রধানমন্ত্রী ওই ভোটে নির্বাচিত হয়েছে তার আন্ডারে, তা ওনারাও তাকে মেনে নিয়েছেন, তার নির্বাচন ব্যবস্থাকে মেনে নিয়েছেন। 2024-এ একটা স্পেশাল সার্কামস্টেন্সে আমরা বিওর ফোর্স আমাকে করা হয়েছে, সবাই জানে, এটা আমি ডিক্লেয়ারও করেছিলাম অনেক ক্ষেত্রে। তারপরেও একটা কথা আমি তোমাকে বলি, এখানে পরিষ্কার কথা হলো, 2024-এ যদি আমরা নিজের ইচ্ছাও করে থাকি, কথার কথা বলছি, এটা কোনো অপরাধ নয়। আমার দল যদি মনে করে আমি নির্বাচনে যাব, এটা আমি কোনো আইন ভঙ্গ করিনি, আমি কোনো সংবিধান লঙ্ঘন করিনি, আমি কোনো দেশদ্রোহ করিনি, স্বাভাবিক নিয়ম অনুযায়ী করেছি। সেখানে বলতে পারে একটাই যে নীতিগতভাবে তখন দেশের জনগণ এটার বিপক্ষে ছিল, ফাইন। যদি মনে করেন দেশের কিছু লোক এর বিপক্ষে ছিল, তো সেটা দেশের জনগণ পরবর্তী ইলেকশনে আমাকে মূল্যায়ন করবে।